সামাজিক দর্শক, ইন্টারনেট একটি সতর্ক বার্তা ঘুরে বেড়াচ্ছে ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে। সেটি হলো আগামী 48 ঘন্টার মধ্যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে। এখন সেই যে ভয়ঙ্কর কি ঘটতে যাচ্ছে, এটা ত্রিমাত্রিক। তিনটি আশঙ্কাকে কেন্দ্র করে এক ধরনের ভীতিকর পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা হচ্ছে। প্রথম ভীতিকর যে পরিবেশ পরিস্থিতি যারা বলছে, তারা বলার চেষ্টা করছে যে উসমান হাদির যে হত্যাকাণ্ড, তার দাফন কাফন তো হয়ে গেল, এরপর টার্গেট কে? ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা নিজেদের আশঙ্কা ব্যক্ত করেছেন। যারা তরুণ নেতৃত্ব রয়েছেন প্রার্থী হিসেবে রাজনীতির ময়দানে, তারা ঘোরাফেরা করতে গিয়ে নানা রকম আশঙ্কার কথা তারা বলার চেষ্টা করছেন এবং তারা ভয় পাচ্ছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটে যেতে পারে তাদের জীবনে, রাজনৈতিক অঙ্গনে এই অনিশ্চয়তা। আরেকটি গ্রুপ বলার চেষ্টা করছে নানা রকম প্রচার এবং প্রোপাগান্ডা যে নতুন একটি বিপ্লবী সরকার আসছে এবং 48 ঘন্টার মধ্যে সেটা হয়ে যাবে। এবং অনেকে বিপ্লবী সরকারের প্রধান রূপে কে হবেন ইত্যাদি ইত্যাদি নানা রকম ফটোকার্ড তৈরি করে সেটা এমনভাবে প্রচার করছেন এবং এটা মানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে সেই সরকারের প্রধান করে আমার দেশের ফটোকার্ড ব্যবহার করে একটি গ্রুপ এটা প্রচার করছে এবং আমার দেশ তাদের যে ভেরিফাইড পেজ আছে সেখান থেকে বলার চেষ্টা করছেন যে এটা অপপ্রচার, এই ধরনের কোনো সংবাদ আমার দেশ দেয়নি এবং আমার দেশ সম্পাদক এই রকম কোনো কর্মকাণ্ডের মধ্যে জড়িত নন। বোঝার চেষ্টা করুন। আরেকটি গ্রুপ বলার চেষ্টা করছেন যে জনাব তারেক রহমান সাহেব যেন না আসতে পারেন, এই জন্য আগামী 48 ঘন্টাতে এমন কিছু ঘটানো হবে যাতে করে বিএনপি ভয় পেয়ে যায়, তারেক রহমান সাহেব ভয় পেয়ে যান। এই গ্রুপের দ্বিতীয় যে অপশন সেটা হলো আগামী 48 ঘন্টায় এমন কিছু করা হবে, সেক্ষেত্রে যদি প্ল্যান এ, মানে তারেক রহমান সাহেব আসবেনই না, এটা হলো প্ল্যান এ, যদি প্ল্যান এ ফেল করে অর্থাৎ তারেক রহমান সাহেব তারপরও আসেন, তাতে করে তার সেই আগমনী এটি যেন আনন্দমুখর না হয়, তার অনুষ্ঠানে যেন লোকজন না যায়, ঢাকা শহরে যেন কাউন্টার একটা অবস্থা থাকে, এরকম একটা দৌড়াদৌড়ি অবস্থা শহরে যেন তৈরি হয়। এই জন্য নানা রকম যাকে বলা হয় খবর ছড়িয়ে প্রোগ্রামের কথা বলে যে সকল বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, সেখানে একটা ডেডলাইন 48 ঘন্টা হিসেবে বলা হচ্ছে। আপনি যদি ধরেন যে আমি এই ভিডিওটি যে সময়টিতে করছি এখান থেকে 48 ঘন্টা আজকে থেকে ধরেন, যেটা আজকে 21 তারিখ, 21শে ডিসেম্বর, তাহলে 21শে ডিসেম্বর চলে গেল, 22-23 মানে এই দুদিন যদি ধরেন, 24 তারিখে হলো ডেডলাইন আর 25 তারিখ সকাল মানে দুপুরের সময় জনাব তারেক রহমান সাহেব আসবেন। তাহলে ঘুরে ফিরে মোটামুটি 23 তারিখ রাত্রি অথবা 24 তারিখ দুপুর পর্যন্ত এই সময়টিকে 48 ঘন্টার একটা মাহেন্দ্রক্ষণ, মানে সেই মাহেন্দ্রক্ষণ একটি কিছু ঘটানোর জন্য প্রচার চালানো হচ্ছে। এর বাইরে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকম ফিসফাস, নানা রকম কথাবার্তা, যেগুলো এই বাংলাদেশে বসে আমাদের পক্ষে এগুলো উচ্চারণ করাটাও আমাদের পক্ষে উচিত না, সম্ভব না। কিন্তু আওয়ামী লীগের যে অসংখ্য বট বাহিনী এখন আছে, তারপর যারা মূল ধারার একসময় খুব সেলিব্রিটি ছিলেন গণমাধ্যমের, খুব বড় সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, তারা প্রকাশ্যে দেশের বাইরে থেকে আগামী 48 ঘন্টার মধ্যে যে সকল ঘটনা ঘটতে পারে যে আশঙ্কার কথা বলছে, মানে এটা না বলাই ভালো, খুবই খারাপ কথা তারা বলছে। থার্ডলি হলো যে ভারত এই মুহূর্তে খুব উত্তেজনা দেখাচ্ছে প্রকাশ্যে। স্বয়ং নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, শশী থারুরের মতো বিখ্যাত ব্যক্তি, ভারতের পররাষ্ট্র সচিব, মানে অমিত শাহ, অন্যান্য যে সকল কূটনৈতিক অঙ্গনের সরকার এবং বিরোধী দলে যারা আছেন, প্রায় সবাই বাংলাদেশের ব্যাপারে মারাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ভারতের যে সকল সাংবাদিক
বাংলাদেশ নিয়ে কন্টেন্ট তৈরি করেন, বিভিন্ন পত্রপত্রিকা লেখেন, সাক্ষাৎকার দেন, এমনকি বিবিসিতে কথাবার্তা বলেন, তারা সবাই বলার চেষ্টা করছেন যে ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং তারাও এই 48 আওয়ার্স শব্দটি উচ্চারণ করছে। আমি নিজে খুব অবাক হয়ে যাই যে এই সকল বাক্যগুলো একসঙ্গে মিলল কি করে, এরা তো পরস্পর বিরোধী পক্ষ। তো কেউ যদি 48 আওয়ার্স বলে তো অন্যরা রাগ হয়ে বলবে যে না, এখানে 48 আওয়ার্স হবে না, এটা 64 ঘন্টা হবে। আরেকজন বলবে না 24 ঘন্টা, আরেকজন বলবে না 30 ঘন্টা। কিন্তু এখানে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে যারা উদ্বিগ্ন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা, থাকা, যাওয়া ইত্যাদি নিয়ে যারা রীতিমতো ইঁদুর দৌড়ের উপরে আছেন, এই মুহূর্তে যারা রাজনৈতিক সুবিধা নিতে চাচ্ছেন বা সুবিধা হারাতে চাচ্ছেন, সকল পক্ষের মধ্যে একই সঙ্গে এই 48 আওয়ার্স যে শব্দটি, এটি কেন বের হয়ে গেল বা বের হয়ে যাচ্ছে, এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথম, আপনারা যারা নিশ্চিন্ত হতে চান যে কিছুই ঘটবে না, তারা হতে পারেন এই কারণে যে কখনো তারিখ ঘোষণা করে ডেডলাইন দিয়ে কখনো মারামারি হয়নি, কখনো এরকম একেবারে সময়ক্ষণ মাহেন্দ্রক্ষণ বর্ণনা করে পৃথিবীর কোনো দুর্ঘটনা অথবা সুঘটনা ঘটানো যায়নি। নর্মালি এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই যাকে বলা হয় একটা আতঙ্ক এবং ভয় সৃষ্টির জন্য। এটা অর্ধেক আপনি ধরেন পৃথিবীর, মানে যাকে বলা হয় যত এই ধরনের আতঙ্ক ছড়ানো হয় তার 50% ভয়েড, 50% যাকে বলা হয় বোগাস, এবং কেবলই মাত্র স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলো করা হয়। তো সেই অর্থে 48 আওয়ার্সের মধ্যে কিছুই হবে না, অর্থাৎ 24 তারিখ পর্যন্ত কিছুই হবে না। যা কিছু হওয়ার বা যেভাবে স্বাভাবিকভাবে যা কিছু চলছে ওভাবেই চলবে। যে আতঙ্কের কথাগুলো বলা হচ্ছে সেই আতঙ্কের গুলো হয়তো ঘটবে না 50% ক্ষেত্রে। আর আরেকটি আতঙ্কের বিষয় রয়েছে, সেটি হলো যে যখন মানে সকল মানুষের মুখ দিয়ে, অন্তর দিয়ে, যাকে বলা হয় চোখ মুখ দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে একটি বিষয় অনুভূত হয় এবং মানুষের জবান দিয়ে একটি কথা বের হয়ে যায়, তখন সেটা প্রকৃতি ঘটিয়ে দেয়। উদাহরণ হিসেবে বলি, যেমন শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালিয়ে যাবেন, বাংলাদেশে টিকতে পারবেন, এই কথাগুলো কিন্তু আগস্ট মাসের 5 তারিখের আগে, মানে যখন মেট্রো রেল পুরলো এবং শেখ হাসিনা যখন ওটা দেখতে গেলেন, ঠিক তার আগে তিনি খুব বড়াই করে বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না, সংবাদ সম্মেলনে পালাবে না। ওয়াজির কাদের বলেছিলেন যে মরে গেলেও পালাবো না, মির্জা ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো, থাকতে দেবেন তো। মানে এই যে তার যে কথা, এগুলো কান্নার মতো ছিল এই কথাগুলো। এখন এই কথাগুলো তিনি বলতে চাননি, কিন্তু তার মুখ দিয়ে কিন্তু বের হয়ে গেছে। শেখ হাসিনা কোনোদিন পালাবেন না, পালায় না, এই কথাগুলো তিনি বলতে চাননি বা অতীতে কখনো বলেনি, কিন্তু ওই সময় তার মুখ দিয়ে এই কথাগুলো কিন্তু বের হয়ে গেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত মানুষ গত কয়েক বছর যাবৎ শুধু বলছিল যে আওয়ামী লীগের জন্য এমন একটা পরিণতি আসবে যে তাকে পালাতে হবে। একই অবস্থা বঙ্গবন্ধুর ক্ষেত্রে। বঙ্গবন্ধুর 15 আগস্টে যে নির্মম পরিণতি এলো, সেটা কিন্তু বঙ্গবন্ধুর যারা ঘনিষ্ঠজন তারা 1974 সনে টের পেয়েছিলেন। আমাকে একজন লোক বলছিলেন জনাব তাজউদ্দিন আহমেদ সম্পর্কে, ভদ্রলোকের নাম আমার মনে নাই, খুব সিনিয়র একজন পলিটিশিয়ান। তো তিনি সেই 1974 সনে দিল্লিতে যাচ্ছেন, তাজউদ্দিন সাহেব, এবং দিল্লি এয়ারপোর্টের তার সঙ্গে তার দেখা হলো। এবং তখন যে ভদ্রলোক আমাকে বলেছেন তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠজন ছিলেন, আর তাজউদ্দিন সাহেব তখন বঙ্গবন্ধুর মানে বৃক্ষে পরিণত হয়েছিলেন, তাকে দেখতে পারতেন না। তো তখন তাজউদ্দিন সাহেব ওই ভদ্রলোকের হাত ধরে বললেন যে দেখো, তোমার নেতা নিজেও মরবেন, আমাদেরকেও বাঁচতে দেবেন না।
দেখুন, তাজউদ্দিন সাহেব বলেছেন, বঙ্গবন্ধু বলেছেন, এবং এই কথা 1 বছর আগে দিল্লি এয়ারপোর্টে তারা কিন্তু পরস্পর আলোচনা করেছে। এবার আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। 2012 সনে পার্লামেন্টারি কমিটির বৈঠক হচ্ছে। শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ একজন মানুষ, যিনি এমপি ছিলেন, খুব মন্ত্রী ছিলেন, খুব বড় মন্ত্রী ছিলেন, এবং খুবই জ্ঞানী গুণী জাননেওয়ালা একজন লোক। এক নামে বলবেন, যেহেতু এখন তিনি জেলে আছেন, আমি এই কথাটা বলতে চাচ্ছি না, তার নামটা বলতে চাচ্ছি না, কিন্তু ঘটনা বলতে চাচ্ছি। তো 2012 সনে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন, কথাবার্তা বলছেন, এবং তার কথাবার্তার মধ্যে স্পষ্টতই ওই সময়টিতে জিদ প্রকাশ পাচ্ছিল, অহংবোধ প্রকাশ পাচ্ছিল, এবং তিনি কাউকে পাত্তা দিচ্ছিলেন না। যেমন তিনি বলছিলেন যে, দেখো, আল্লাহ আমাকে ক্ষমতা এনেছে, তোমরা কেউ আমাকে ক্ষমতা আনোনি। এমপিদের বলছিলেন, তোমাদের কোনো ক্ষমতা নেই, তোমরা সবাই কাটা খাওয়া বিলাই। জাস্ট এই কথাগুলো তিনি বলছিলেন। তারপরে তোমাদের লজ্জা নাই, শরম নাই, এবং তোমাদেরকে যদি মানে ওই কাটা খাওয়া বিলাইয়ের মতো কাটা দেওয়া হয়, সবাই গর্ত থেকে বের হয়ে আসে, আবার মানে বিলাইকে যেভাবে পাছার উপর বাড়ি দেওয়া হয়, ওই গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায়, বিলাই আবার চোখের তলে পলায়, আবার সেই কাটা দিলে মিউ মিউ করে সামনে চলে আসে, তোমরা হলো সেই রকম। তো সকল মানুষ মাথা নিচু করে তার বক্তব্য শুনছিলেন। আব্দুল জলিল সাহেব তখন জীবিত, তোফায়েল সাহেব, রাজ্জাক সাহেব, মানে সকলে মিলে তার সেই অপমান কিন্তু সবাই হজম করছিলেন। রাজ্জাক সাহেব তখন জীবিত ছিলেন কিনা আমি বলতে পারবো না, যাই হোক। তো সবাই, মানে ইনক্লুডিং সাবির হোসেন চৌধুরী সহ সবাই, মানে 111-এ যারা যাকে বলা হয় কুশীলব ছিলেন, তাদেরকে ইন্ডিকেট করে, প্লাস দলের যারা একেবারে নতুন আসছে, শুধু দলীয় মনোনয়ন নিয়ে জোয়ারে যারা পাশ করে আসেন, সবাইকে উদ্দেশ্যে করে তিনি এই কথাগুলো বলছিলেন। তা এখন আমার পাশে যে ভদ্রলোক বসেছিলেন, তিনি বলেন যে, দেখো, তোমার নেত্রীর, আমি তখন শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন ছিলাম, তো বলে, দেখো, তোমার নেত্রীর কথা শোনো। ওনার মধ্যে একটা অহমিকা বোধ জন্ম নিয়েছে যে আওয়ামী লীগকে বাংলাদেশে তিনি পুনর্জন্ম দিয়েছেন, আর উনি এখন যে কর্মগুলো করছেন, সেই কর্মের মাধ্যমে তার হাত দিয়ে আওয়ামী লীগের কবর রচিত হবে, এবং তার অবর্তমানে আওয়ামী লীগের হাল ধরার মতো আর শেখ পরিবারে এই দলের মধ্যে কেউ থাকবে না। সেই কাজ তিনি, দেখো, আজকে এই অনুষ্ঠানে করে যাচ্ছেন। দলীয় নেতা যদি তার নেতাকর্মীদেরকে সম্মান না করে, দলীয় নেতা যদি তার নেতাকর্মীদেরকে অপমান করে, তাদেরকে তাদের মেরুদণ্ড ভেঙে দেয়, তাহলে আর যা হোক, দালাল হবে, তাবেদার হবে, টাউট হবে, বাটপার হবে, সবকিছু হবে, কিন্তু দল পরিচালনা করার মতো নেতা থাকবে না এই দলে। 2012 সনে সেই ভদ্রলোকের বক্তব্য। তারপরে তিনি দলের সঙ্গে ছিলেন, মন্ত্রী হয়েছেন, সবকিছু হয়েছেন, এখন আবার জেলে আছেন। তো এই হলো মানুষের মুখে দিয়ে যে কথাগুলো বের হয়, সেই কথার বাস্তব রূপ। আড়ালে আবদালে যে কথা হয়, সেই কথার বাস্তব রূপ। তো এভাবে আপনি বেগম জিয়ার কথা চিন্তা করেন, তারেক রহমান সাহেবের কথা চিন্তা করেন, তাদের জীবনের যে খারাপ পরিণতিগুলো এসেছিল, সেই খারাপ পরিণতিগুলো কিন্তু মানুষের মুখে মুখে ঘুরে ফিরে বেড়াত, এবং তাদের এখন যে সকল দুর্নাম বদনাম আছে রাজনৈতিক অঙ্গনে, যাদেরই আছে, এই কথাগুলো কিন্তু সেই আগেই তাদের মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল। আপনি দেখুন, এই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস যা করছেন, জামাত যা করছেন, অন্যান্য মানে যে সমস্ত লোকজন করছেন, তা কিন্তু আমাদের দেশের আমজনতা অনেক আগেই সেই বলে দিয়েছে যে এটা হতে পারে। জামাত ক্ষমতা আসলে এই কাজ করবে, ক্ষমতা পেলে এই কাজ করবে, বিএনপি যদি আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পায়, তারা এই ভুল করবে, ইত্যাদি 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 সবকিছু। দেখেন, সেই ঘটনাগুলি কিন্তু ঘটে যাচ্ছে। সেক্ষেত্রে 48 ঘন্টার যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেম নিয়ে যখন 18 কোটি মানুষের যে বিরাট অংশ, সচেতন অংশ, তারা একই চিন্তা করবে, একই আতঙ্ক অনুভব করবে, এবং একই বিশ্বাস দ্বারা লালিত হবে, এবং তারা মনে করবে এরকম একটা কিছু ঘটা আসলে উচিত, মানে ঘটতে পারে, কিন্তু সেটা যে উচিত, ইট শুড বি, এটা দরকার, এটা প্রয়োজন, 48 ঘন্টা কিছু একটা ঘটার দরকার। এই জিনিসগুলো যখন মানুষের মধ্যে আসবে, অর্থাৎ তারা বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নয়,
দুর্বিষহ সময় পার করছে। তাদের চোখের সামনে যা কিছু দেখছে, অল্টারনেটিভ যা কিছু দেখছে, সেই অল্টারনেটিভ বিষয়গুলো তাদের ভালো লাগছে না। নেতা পছন্দ হচ্ছে না, নেত্রী পছন্দ হচ্ছে না, কর্মকাণ্ড পছন্দ হচ্ছে না, কথাবার্তা পছন্দ হচ্ছে না, প্রতিদিন যে সকল দৃশ্য পছন্দ হচ্ছে না। তারা এর বাইরে অলৌকিক কিছু একটা চিন্তা করছে, সেই চুলকার, কবেকার, অন্ধকার, বিদিশা, নিশা, সেই বনলতা সেনের মতো। যে বনলতা সেনের যিনি কবি, তিনি সারা পৃথিবী ঘুরছেন, সেই বন থেকে বনান্তরে, পাহাড় থেকে সমুদ্রে, সমুদ্র থেকে সেই দারুচিনির দ্বীপে, কিন্তু কোথাও তিনি স্বস্তি পাচ্ছেন না, কোথাও তিনি নিরাপত্তা পাচ্ছেন না। ঠিক সেই সময়টাতে নিজের মনের মধ্যে তার হঠাৎ করে উদয় হলো নাটোরের বনলতা সেনের কথা। আর সেই বনলতা সেনের তিনি একটা চরিত্র অঙ্কন করলেন, চুল তার কবেকার, অন্ধকার, বিদিশার নিশা। এই হলো মানুষের কল্পনার শক্তি। তো এখন আপনি যদি আপনার আশেপাশের যে কোনো ঘটনা দ্বারা স্বস্তি না পান, কাউকে আপনার ভালো না লাগে, এবং অল্টারনেটিভ যে জিনিসগুলো, প্ল্যান এ, বি, সি, ডি, যা কিছু আসুক না কেন, কোনোটার মধ্যে আপনি স্বস্তি, শান্তি খুঁজে পাচ্ছেন না, তখনই আপনি অলৌকিক কিছু চিন্তা করেন, নেতিবাচক অথবা ইতিবাচক। অনেক সময় মানুষ বলে যে আমার মরে যাওয়া ভালো, এর সাথে আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, আল্লাহ গজব নাজিল হয়ে যায়, বেঁচে থেকে লাভটা কি? এইরকম যখন মানুষের জীবনে আকাঙ্ক্ষা জাগ্রত হয়, জাতিগতভাবে সমাজ, পরিবার এই ধরনের অভিশাপগুলোকে যখন তারা আহ্বান করে, তখন ঠিকই এই পৃথিবীতে সেই অভিশাপ কিন্তু ঘটে যায়। বহু নজির আছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, এবং আমাদের জন্য যেটি কল্যাণকর সেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করুন। হাসনাত আব্দুল্লাহর কথাকে যে সিরিয়াসলি নিয়েছে ভারত, সেটা দেশটির হাবভাবে পরিষ্কার। দেশটির সরকার থেকে সাধারণ চায়ের দোকান, সব জায়গায় এখন প্রধান ইস্যু নাকি হাদি, হাসনাত আব্দুল্লাহ আর 7 সিস্টার্স। এরই মধ্যে ভারতের গণমাধ্যম খবর দিল, বাংলাদেশে অলরেডি ঢুকে পড়েছে পরেশ বড়ুয়া। বিশ্লেষণের আগে পরেশ বড়ুয়া লোকটা কে সেটা আগে বলে রাখি। পরেশ বড়ুয়া হলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা দ্য ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের ভাইস চেয়ারপারসন ও সামরিক প্রধান, যিনি আসামের সার্বভৌমত্বের দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং এখনও পলাতক। 1957 সালে আসামের ডিব্রুগড় জেলার জন্মগ্রহণকারী এই নেতা বিভিন্ন ছদ্মনামে, যেমন কামরুজ্জামান খান কিংবা নুরুজ্জামান নামে পরিচিত, এবং তিনি তার সংগঠনকে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে শান্তি আলোচনায় না এনে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ার পক্ষে, এবং 7 সিস্টার একদিন ভারত থেকে আলাদা হবে এই স্বপ্নে বিশ্বাস করেন। যা হোক, হাসনাত আব্দুল্লাহ গত 15 ডিসেম্বর হুঙ্কার ছাড়লেন, ভারত যদি আওয়ামী লীগের খুনিদের ফেরত না দেয় কিংবা বাংলাদেশের স্বার্থে আঘাত হানে, তবে ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতাদের বাংলাদেশে ডেকে এনে 7 সিস্টার্স বিচ্ছিন্ন করা হবে। এই পরিস্থিতির মধ্যেই পরেশ বড়ুয়ার বাংলাদেশে থাকার তথ্য ছিল ভারতীয় গণমাধ্যমে। ভারতের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার এই নিয়ে বিস্তারিত আলাপ করেছে আরেক পত্রিকা, এই সময় সহ বহু গণমাধ্যম। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এই সময়ের একটি বিশেষ প্রতিবেদন অনুসারে আলফায়ের সর্বাধিনায়ক পরেশ বড়ুয়া বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন বলে ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা মহলে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই সময়ের দাবি অনুযায়ী ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সহায়তায় পরেশ বড়ুয়াকে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে ঢাকার বনানীতে একটি কঠোর নিরাপত্তা বেষ্টিত সেফ হাউসে রাখা হয়েছে বলে জানা গেছে। এর আগে তাকে চট্টগ্রামের জিসি মোড়ের একটি হোটেলে রাখা হয়েছিল। পত্রিকাটি জানাচ্ছে, বাংলাদেশে অবস্থানকালে পরেশ বড়ুয়া বেশ কয়েকজন ভারত বিদ্বেষী ও জামাতপন্থী সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল্লাহিল আমান আজমি, জামায়াত নেতা গোলাম আজমের পুত্র ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক মেজর জেনারেল।
যিনি আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি ছিলেন। সম্প্রতি ইউনূস সরকারের আমলে তিনি খালাস পেয়েছেন। ভারতীয় গোয়েন্দাদের মতে রেজ্জাকুল হায়দার সম্প্রতি চীন সফর করেছেন বাংলাদেশে অস্ত্র সরবরাহের নতুন রুট তৈরি করতে। তার সাথে পরশের এই বৈঠক ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তবে পরেশ বড়ুয়ার এককালীন সহচর ও বর্তমানে আত্মসমর্পণকারী আলফা নেতা অনুপ চেটিয়া এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এই সময়কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পরেশ বড়ুয়া বর্তমানে বাংলাদেশে যাওয়ার মতো ঝুঁকি নেবেন না, কারণ সেখানে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে। অনুপ চেটিয়ার মতে এটি ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সাজানো কোনো গল্প হতে পারে। পরেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকার দাবি করে তিনি বলেন, পরেশ ঢাকা গেলে আমি অবশ্যই জানতাম। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা পত্রিকাটিকে জানিয়েছে যে পরেশ বড়ুয়া কেবল আলফার নেতা নয়, বরং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সমন্বয়ক হিসেবে কাজ করেন। তাকে বাংলাদেশে নিয়ে আসার অর্থ হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স বিচ্ছিন্ন করে উত্তর পূর্বের 7টি রাজ্যকে ভারত থেকে আলাদা করার যে হুমকি মৌলবাদী গোষ্ঠীগুলো দিয়ে আসছিল তা বাস্তবায়নের চেষ্টা শুরু হওয়া। গোয়েন্দাদের ধারণা, পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের একটি ভারত বিদ্বেষী গোষ্ঠী একজোট হয়ে ভারতকে অস্থির করার একটি নতুন অ্যাসাইনমেন্ট পরেশ বড়ুয়াকে দিয়েছে। তবে ভারত সরকারের একাংশ মনে করছে বর্তমানে উত্তর পূর্ব ভারতের পরিস্থিতি বদলেছে এবং অধিকাংশ বিদ্রোহী গোষ্ঠী আত্মসমর্পণ করায় পরেশ বড়ুয়াকে দিয়ে খুব একটা সুবিধা করতে পারবে না কোনো পক্ষই। এমন চাঞ্চল্যকর খবরের মধ্যেই আলোচিত সাংবাদিক জুলকার নাইন শাহের বলেছেন আরও চাঞ্চল্যকর কথা। তার মতে, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যে নীল নকশা তা ইরাক বা সিরিয়ার চেয়েও অনেক দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এবং সিভিল মিলিটারি প্রশাসন এই আন্তর্দেশীয় খেলার মাঠ হওয়া ঠেকাতে চরম দুর্বলতার পরিচয় দিচ্ছে। শাহের মতে, বর্তমানে জনমনে থাকা পুঞ্জীভূত ক্ষোভকে পুঁজি করে এক প্রভাবশালী পত্রিকার সম্পাদকের নেতৃত্বে একটি বিকল্প বিপ্লবী সরকার গঠনের তোড়জোড় চলছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই ছাত্র নেতাদের শহীদ মিনারে ঝাঁঝালো বক্তব্য দেয়া থেকে শুরু করে পাড়ায় পাড়ায় নিজস্ব আইন শৃঙ্খলা বাহিনী গঠনের মতো নির্দেশাবলী আসছে, যা সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলোর ক্ষমতাকে চ্যালেঞ্জ করার শামিল। শাহের দাবি করেছেন যে এই তথাকথিত বিকল্প ক্ষমতার প্রকল্পের সঙ্গে দায়েশ এবং হিজবুত তাহরিরের মতো আন্তর্জাতিক ও স্থানীয় গোষ্ঠীগুলোর একটি গভীর কৌশলগত বোঝাপড়া তৈরি হয়েছে। এমনকি গত কয়েক মাস ধরে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে এই গোষ্ঠীগুলোর অনুসারীরা বেশ গুছিয়ে বসেছে বলেও তিনি অভিযোগ করেছেন। পরিস্থিতির গভীরতা বোঝাতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার বিষয়টিও সামনে এনেছেন। তার মতে, ভূমিকম্পের বা সংস্কারের মতো ঠুনকো অজুহাতে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে আসলে দক্ষিণপন্থী ও উগ্রবাদী গোষ্ঠীগুলোর কর্মসূচিকে জনবল সরবরাহ করার জন্য। শাহের বিশ্লেষণে উঠে এসেছে এক অদ্ভুত রাজনৈতিক সমীকরণ, যেখানে একটি বৃহৎ রাজনৈতিক দল শুরুতে চালকের আসনে থাকলেও বর্তমানে তারা কেবল উগ্রবাদী গোষ্ঠীগুলোর দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার মতে, তারেক রহমান দেশে ফিরে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার আগেই বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে পুরোপুরি লণ্ডভণ্ড করে দেওয়ার চেষ্টা চলছে। একই সাথে গুম কমিশন বা অন্যান্য ইস্যু ব্যবহার করে সশস্ত্র বাহিনীকে মানসিকভাবে হীনমন্য ও মনোবল শূন্য করে ফেলার একটি সুসংগঠিত প্রক্রিয়া চলমান রয়েছে। সব মিলিয়ে এই সময় পত্রিকার নিরাপত্তা বিষয়ক রিপোর্ট এবং জুলকার নাইন শাহের রাজনৈতিক বিশ্লেষণ একই মোহনায় মিলিত হয়ে ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ বর্তমানে একটি চরম অস্তিত্বের সংকটের মুখোমুখি। আন্তর্জাতিক ভূ রাজনীতির মারপ্যাচে এবং অভ্যন্তরীণ উগ্রপন্থার প্রসারে দেশটিকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যে সাঁড়াশি আক্রমণ শুরু হয়েছে, তা থেকে বাংলাদেশ শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারবে কিনা সেটাই এখন সব মহলের বড় প্রশ্ন।
এখন মূল প্রশ্নটা হলো, ভারত যদি বাংলাদেশে তার এহেন দুর্বলতা টের পেয়ে যায়, ভারত কোনো অ্যাকশন নেবে কিনা, খাদে পড়বে কিনা বাংলাদেশের নিরাপত্তা, ভারত কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা সাঁড়াশি আক্রমণও করে ফেলতে পারে, যেমনটা তারা পাকিস্তানে কিংবা মায়ানমারের মতো দেশে আগ বাড়িয়ে হামলা করেছে নিরাপত্তা ঝুঁকির কথা বলে। এই পরিস্থিতি বাংলাদেশের নিরাপত্তার জন্য এক ভয়াবহ খাত তৈরি করছে। একদিকে অভ্যন্তরীণভাবে রাষ্ট্রকে অকার্যকর করার চক্রান্ত, অন্যদিকে পার্শ্ববর্তী শক্তিশালী রাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কা। এই দুয়ের চাপে পড়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে যদি কোনো বিপ্লবী সরকার বা উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে বহির্বিশ্বের নিষিদ্ধ সংগঠনের যোগসূত্র ভারতের কাছে স্পষ্ট হয়, তবে ভারত বিশ্ব জনমতকেও নিজেদের পক্ষে টেনে বাংলাদেশের উপর সামরিক বা অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে সক্ষম হবে। বাংলাদেশের স্বার্থেই এক হতে হবে সবাইকে। বুঝতে হবে, উগ্রতা কখনোই শান্তি বয়ে আনে না। সবাই শান্তিতে দুধে ভাতে বাঁচুক, এটাই চায় প্রেস। থাকুন সাবধানে, দেশকে বাঁচাতে হবে।